Hello students, welcome to your YouTube channel Himanshu Physics Tutorial। आज ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্সের গাউস থিওরেমের অ্যাপ্লিকেশন করাবো। অ্যাপ্লিকেশনটা দুটো পার্টে করব। আজকে ফার্স্ট পার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তাহলে চলো দেরি না করে আজকের পড়া শুরু করা যাক। এটা আমার 9th লেকচার ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে। তা গাউস থিওরেমের অ্যাপ্লিকেশন করব। তার আগে তোমাদের আমি গত ভিডিওটিতে লাস্ট যে ক্লাসটা করিয়েছিলাম তাতে গাউস থিওরেম করিয়েছিলাম। গাউস থিওরেমের প্রুফ করিয়েছিলাম, তার স্টেটমেন্ট করিয়েছিলাম এবং প্রুফটা করিয়েছিলাম হচ্ছে একটা বদ্ধ আধানের জন্য আর একটা আধান যদি তলের বাইরে থাকে তার জন্য। তা সেখানে আমরা কি পেয়েছিলাম না, একটা বদ্ধ আধানের জন্য কোনো একটা ধরো তল এরকম আছে, তাতে ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ আধানের জন্য এই টোটাল সারফেসে এই ক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স এর সাথে জড়িত থাকবে তার ভ্যালু কত হবে? ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, যার ভ্যালু কত হয়েছিল? কিউ বাই এপসাইলন ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস। ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রালও দিতে পারো বা শুধু ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস এস বোঝালো। এটা হবে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। করেছিলাম কিরকম ভাবে? এই হচ্ছে বিন্দু আধান, এখান থেকে আর ডিস্টেন্স দূরে এখানে একটা তলকে কল্পনা করে নিয়েছিলাম, যে তলটার ক্ষেত্রফল ভেক্টর ডিএস লম্বভাবে তলের উপরে ওদিকে রয়েছে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি ই রয়েছে এদিকে, মধ্যবর্তী কোণ হয়েছিল থিটা। তার থেকে আমরা এটা পেয়েছিলাম, যে মাধ্যমটা আছে, মিডিয়ামটা আছে, যদি সেটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য হয় তাহলে এই জায়গায় বলেছিলাম কি হবে? এপসাইলনের বদলে এপসাইলন নট। আর এপসাইলন ইকুয়াল টু কত? কাপ্পা এপসাইলন নট, যেখানে কাপ্পাটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এগুলি তোমরা আগের দিন করেছো। তা আজকে যেটা করব ফার্স্ট হচ্ছে গাউসিয়ান যে সারফেস সেটা কি, বা গাউসীয় তল। গাউসীয় তল গাউসিয়ান প্লেন। তা এই গাউসীয় তল হচ্ছে, দেখো আমরা গাউসিয়ানে বা গাউসের যে উপপাদ্য অ্যাপ্লাই করেছিলাম সেই ইকুয়েশনটা কিরকম ছিল? ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। ই ডট ডিএসটা কি করেছিলাম? সারফেস ইন্টিগ্রাল নিয়েছিলাম ওভার দ্য সারফেস এস। তো দেখো এটা কিন্তু কখনোই তুমি এই ইকুয়েশনটা থেকে, এটা ই এর ইকুয়েশন নয়, অর্থাৎ কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা পাওয়ার ইকুয়েশন নয়, তার রাশিমালা না। এখানে এটা কি আছে না, একটা সারফেস ইন্টিগ্রাল আছে। এই সারফেস ইন্টিগ্রালটার মধ্যে একটা গুণক হিসাবে রয়েছে ই, তাহলে একটা মাল্টিপ্লিকেশন, একটা ফ্যাক্টর হচ্ছে ই, যেখান থেকে ক্যালকুলেশন করে তুমি ই এর মান পেতে পারো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেতে পারো। তাহলে যেহেতু একটা সারফেসের উপরে কাজ করা হচ্ছে, তাহলে যে অঞ্চলে আমি এই বা যে স্থানে আমি এই গাউসের থিওরেমকে অ্যাপ্লাই করছি সেখানে আমাকে একটা সুইটেবল একটা প্লেন বা একটা তলকে আমার কল্পনা করতে হবে, যেটা এমন একটা তল হবে যে তলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান হবে, অর্থাৎ বলরেখাগুলি সেখান থেকে যখন বেরোবে সেই তল থেকে প্রত্যেকটা বলরেখা 90 ডিগ্রি করে বেরোবে, মানে সমকোণে ওকে কাট করবে এবং ফ্লাক্সের ভ্যালু প্রত্যেকটা বিন্দুতে সেমভাবে ফ্লাক্সটাও থাকবে। তাহলে
যে এই যে সিমেট্রির যে তলটা তাহলে আমাকে কল্পনা করতে হবে, সেই তলটাই হচ্ছে গাউসিয়ান সারফেস। তাহলে এই যে গাউসিয়ান সারফেস আমরা দেখলাম, তাহলে একটা বিন্দুর জন্য কিরকম হবে? দেখো, একটা বিন্দু থেকে আমরা সাপোজ আর ডিস্টেন্স ধরে আমরা তড়িৎ প্রাবল্য বার করব গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে ওই বিন্দুকে ঘিরে ডান দিক, বাদিক, ওপর, নিচে সব দিকে আমরা যে ডিস্টেন্সগুলি নেবো সেটা তাহলে একটা সেম ডিস্টেন্সে যাবে। দ্যাটস মিনস কি, ওটাকে দেখো ঘিরে একটা গোলক কল্পনা করছো, তাহলে এই যে গোলীয় তল হলো, তাহলে এটাই হবে গাউসিয়ান সারফেস। তাহলে এই গাউসিয়ান সারফেসটা কি বললাম বারবার করে, যে এটা এমন একটা তল যে তলের প্রতিটা বিন্দুতে প্রাবল্য সেম হবে এবং তড়িৎ ফ্লাক্স একে কাট করবে প্রত্যেকেই সমানভাবে, বা বড়রেখাগুলি কাট করবে 90 ডিগ্রি করে। বোঝা গেল? এটা হচ্ছে এর গুরুত্ব। তাহলে গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান তল এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট গাউসের উপপাদ্যের ক্ষেত্রে। বোঝা গেল? তো নেক্সট পার্টিকে আমরা করব এই যে গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা কুলম্বের সূত্রকে প্রমাণ করব। কুলম্বস ল from Gauss theorem। তাহলে কুলম্বের সূত্রটা আমরা পেতে চাইছি কোথা থেকে? না, গাউসের সূত্রের সাহায্যে। তো মনে করি এখানে ধরো একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এদের মধ্যবর্তী ডিস্টেন্স মনে করি R। আরো মনে করি Q1 এটা যে আধানটা আছে তার জন্য R দূরত্বে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য মনে করি E। লেট Q1 আধানের জন্য, এটা মনে করি A বিন্দু, এটা মনে করি B বিন্দু, জন্য B তে প্রাবল্য E। তাহলে আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে, যদি গাউসের উপপাদ্যের সাহায্যে এটাকে করতে হয়, তাহলে একে ঘিরে একটা গাউসিয়ান সারফেসকে কল্পনা করতে হবে। তা গাউসিয়ান সারফেসটা কিরকম দাঁড়াবে, বা গাউসীয় তলটা সিমেট্রিক এইরকম একটা তল হবে। সরি, এখানে লেখা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এই বিন্দুটাকে ঘিরে আমরা কি পাচ্ছি? না, একটা গোলীয় তল পাচ্ছি এরকম, যার ব্যাসার্ধ কত? R। তাহলে এটাই হচ্ছে সেই গাউসিয়ান সারফেস। তাহলে এটা যদি গাউসিয়ান সারফেস হয়, তাহলে এর ক্ষেত্রে আমরা গাউসের উপপাদ্য, এখানে একটা ক্ষুদ্র একটা তল কল্পনা করলাম, ধরো ds, সেই তলটার ডিরেকশন কোন দিকে হবে? E যেদিকে আছে সেই বরাবরই থাকবে এই যে dsটা আছে সেই dsটা। বুঝা গেল? তাহলে দেখো E এবং ds এর মধ্যবর্তী কোণ কত হবে? জাস্ট 0 ডিগ্রি। তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে পাই সেটা কত? আমরা জানি ফ্লাক্স phi equal to surface integration over the surface S E dot ds equal to কত? q by epsilon। তাই এখানে আধান কত এনক্লোজড রয়েছে? না, q1 চার্জ এনক্লোজড। তাহলে q1 বাই সাপোজ এপসাইলন হচ্ছে তোমার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। তাহলে E ডট ds এটা দাঁড়াবে কি রকম? E ইনটু ds cos 0 ডিগ্রি ওভার দ্য সারফেস S ইকুয়াল টু q1 বাই এপসাইলন। और দেখো E cos 0 হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস ds মানে কি? এই টোটাল তলটার ক্ষেত্রফল। টোটাল তলটার ক্ষেত্রফল কত? 4 পাই r স্কয়ার ইকুয়াল টু q1 বাই এপসাইলন।
এগুলো দেখো সবই কিন্তু আগের চ্যাপ্টারে আমরা আগের দিকে যে ভিডিওটা করেছিলাম সব কিন্তু সেই জায়গা থেকেই আসছে। তাহলে এটা দাঁড়ালো অর ই ইকুয়াল টু 1/4πε q1 বাই আর স্কোয়ার। এটা তাহলে দেখো বিন্দু আধানের জন্য গাউসের থিওরেম থেকে আমরা এই প্রাবল্য পাচ্ছি যেটা আগেও পেয়েছিলাম। সুতরাং therefore q2 বিন্দু আধানের উপর ক্রিয়ারত বল কত হবে? যদি F হয়, F ইকুয়াল টু আমরা E ইনটু কিউ, তাহলে এই E ইনটু কিউ এর ভ্যালু কত না Q2, তাহলে দাঁড়াচ্ছে এটা 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো কুলম্বের সূত্র আমরা এটাই পেয়েছিলাম যে কি ছিল ওখানে 1/4πε, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা দেখো সেটাই পেলাম। কার থেকে পেলাম না কুলম্বের সূত্র থেকে। আশা করি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো এবার পরের অ্যাপ্লিকেশনে যাই। এটা মুছলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এক্ষুনি যেটা করলাম সেটাই, অর্থাৎ একটা বিন্দু আধানের জন্য গাউসের উপপাদ্যকে প্রয়োগ করব। একটি বিন্দু আধানের জন্য, একটা বিন্দু আধানের জন্য মানে পয়েন্ট চার্জ। তাহলে এইমাত্র যেটা করলাম, এই একটা ধরো পয়েন্ট চার্জ আছে প্লাস কিউজার আধান। আমি এখান থেকে ধরো যে কোনো দিকে আর দূরত্বে আমি প্রাবল্য বার করতে চাইছি। তাহলে যে কোনো দিকে যদি প্রাবল্য বার করতে চাই, ডান দিক বা দিক ওপর নিচে যে কোনো দিকে হবে, তাহলে আর ব্যাসার্ধ ধরে নিয়ে আমি যে গাউসিয়ান তলটা কল্পনা করব একে ঘিরে সিমেট্রিক, সেটা কি হবে? একটা গোলীয় তল হবে। তাহলে এই হচ্ছে সেই গোলীয় তলটা। ধরে নাও এটা সেই গোলকটাই এঁকেছি, এই হচ্ছে সেই গোলীয় তলটা। তা এই যে স্ফিয়ারটা এঁকেছি তার এই বিন্দুতে আমি যদি এইভাবে একটা ছোট্ট একটা তোমার ক্ষেত্রফল কল্পনা করলাম, তাহলে ক্ষেত্রফল কল্পনা করলে যেহেতু এটা গোলক, এর উপরে স্পর্শক টেনে লম্ব টানলে সেই লম্বের ডিরেকশন আর বরাবরই বাইরের দিকে যাবে। তাই এটা মনে করি সেই ক্ষেত্রফল ডিএস। এবং এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কিন্তু ওই একই দিক বরাবর যাবে। যে সেক লাইনটা আমরা যুক্ত করছি তার মানে ব্যাসার্ধ আর সেই বরাবর ওটা বেরোবে বাইরের দিকে। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে দেখো গাউসের উপপাদ্য প্রয়োগ করে পাই ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত? ইন্ডিকেটিং ওভার দ্য সারফেস এস, এই হচ্ছে সেই গাউসিয়ান সারফেস, ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কত আছে না কিউ বাই এপসাইলন। এটা আবার বারবার করে কি বলছি, যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য এপসাইলন নট হবে। শূন্য মাধ্যমের জন্য কত হবে? ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট।
আচ্ছা, তাহলে E ডট ds হলো ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস S E ইন্টু ds cos 0 ডিগ্রি। যেহেতু E আর ds একই ডিরেকশনে আছে তাহলে থিটার ভ্যালু কত হবে 0 ডিগ্রি ইকুয়াল টু q বাই এপসাইলন। অর আমি E এর ভ্যালু বার করব, এই ইন্টিগ্রেশনটা যদি ds এর উপরে পারফর্ম হয় তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হবে, আমরা এনে একটা গোলকের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু q বাই এপসাইলন। অর E ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন q বাই r স্কয়ার। তা আমরা এর আগেও বিন্দু আধানের জন্য যখন তুমি প্রাবল্য বার করেছিলে তড়িৎ ক্ষেত্রে, তখনও কিন্তু এই একই ইকুয়েশন এসেছিল, শুধু শূন্য মাধ্যম করলে কি হবে, এটা এপসাইলন নট হবে। দেখো বুঝতে পারলে কিনা, খুব ইজি জিনিস এবং খুব ইম্পর্টেন্ট। নেক্সট মুছলাম এটা তাহলে। এবার করব আমরা একটা চার্জ, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ইউনিফর্মলি চার্জ একটা লং ওয়্যার, তার জন্য ফর ইউনিফর্মলি চার্জড লং ওয়্যার। তার মানে একটা সুদীর্ঘ একটা চার্জ একটা তারের জন্য কি হবে সেটা বার করব। তা ধরে নাও সেই তারটা ধরো এটা স্ট্রেট একটা ওয়্যার, লং, এই জায়গায় স্ট্রেট ওয়্যার লেখা উচিত, ST স্ট্রেট ওয়্যার। তো এই স্ট্রেট ওয়্যারের জন্য যদি করি, ফার্স্ট হচ্ছে একে ইউনিফর্মলি চার্জ দিয়েছি, তাহলে প্রতিটা বিন্দুতে এর চার্জের মান সমান। এই অবস্থায় এখান থেকে ধরো r দূরত্বে আমি প্রাবল্য বার করতে চাইছি, তাহলে প্রাবল্য বার করতে চাইলে একে ঘিরে আমার যে তলটা আমার কল্পনা করতে হবে, অর্থাৎ গাউসিয়ান সারফেস। সেই গাউসিয়ান সারফেসটা কিরকম হতে হবে না, দেখো অবভিয়াসলি এই যে এর জন্য যে গাউসিয়ান সারফেস হবে এইটাকে ঘিরে থাকবে, তাহলে ঘিরে থাকলে দেখো তলটা কেমন হবে, একটা সিলিন্ড্রিক্যাল একটা তল আছে। তাহলে সেটা আমি যদি আঁকি তাহলে এইরকম হচ্ছে, দেখো এইরকম একটা তল আসছে, অর্থাৎ একটা সিলিন্ডার তুমি কল্পনা করতে পারছো, যার ব্যাসার্ধ আর এর দৈর্ঘ্য যদি L হয় তাহলে সেটা L হবে। সাপোজ এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা আছে আমি ধরে নিলাম L দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটাও তাহলে কত হবে, L হবে। বোঝা গেল? এবার এই জায়গায় এই তলটার গায়ে তুমি যদি একটা ক্ষেত্রফল কল্পনা করো, ছোট্ট একটা ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলটা যদি ds হয় তলের উপরে লম্ব এদিক বরাবর এদিকে হবে। আবার দেখো এই ds যেদিক বরাবর আছে সেদিক বরাবরই এই জায়গার জন্য যে চার্জ আছে সেই চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে না, এদিক বরাবর হবে। তাহলে E এবং ds এর মধ্যবর্তী কোণ কত, এক্ষেত্রেও সেই 0 ডিগ্রি। তাহলে এক এক করে এবার ক্যালকুলেশন শুরু করি। লেট লিনিয়ার চার্জ ডেনসিটি মানে কি, আধানের যে ঘনত্ব, রৈখিক ঘনত্ব, সেটা মনে করি ল্যামডা। ঠিক আছে, সুতরাং L দৈর্ঘ্যের জন্য আবদ্ধ আধান বা চার্জ এনক্লোজড বাই দ্য লেন্থ
এল কত হবে? যদি এটা কিউ হয় আমরা জানি এটা হবে ল্যামডা ইন্টু এল, কারণ লিনিয়ার চার্জ ডেনসিটি মানে কি? একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে। তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ আধান থাকে তাহলে এল দৈর্ঘ্যে কত পরিমাণ আধান থাকবে? না ল্যামডা ইন্টু এল। তাহলে এই পরিমাণ যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু এই এল দৈর্ঘ্যের যে সিলিন্ডারটা তৈরি হয়েছে তার দ্বারা আবদ্ধ রয়েছে। গাউসিয়ান সারফেসটা কোনটা? এই সিলিন্ডারটা। তাহলে কিউ ইজ ইকুয়াল টু যদি ল্যামডা ইনটু এল হয়, দেয়ারফোর বা একবারে গাউসের উপপাদ্য হতে পাই, গাউসের উপপাদ্য হতে, গাউসের উপপাদ্য হতে আমরা কি পাবো? না ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস, এখানে সারফেস কোনটা? এই সারফেসটা গাউসিয়ান সারফেস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু দাঁড়াবে কত? কিউ বাই এপসাইলন। তাহলে চার্জ কিউ বাই এপসাইলন, ক্লিয়ার? और E ইন্টু ডিএস cos 0 ডিগ্রি একই ডিরেকশনে আছে, ইন্টিগ্রেটিং ওভার দ্য সারফেস এস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন और ই আমরা এই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে বার করছি কি? প্রাবল্য ই বার করছি। ই সারফেস ইন্টিগ্রেশন অন ডিএস যদি করো তাহলে এই যে টোটাল তলটা তৈরি হয়েছে অর্থাৎ যে গাউসিয়ান সারফেসটা এক্ষেত্রে কি? সিলিন্ডার, তাহলে তার যে ক্ষেত্রফল হবে বাইরের পৃষ্ঠে সেই ক্ষেত্রফলটা। তো দেখো এই যে বাইরের পৃষ্ঠের তলটার ক্ষেত্রফলটা কত হবে? না 2 পাই আর পরিধি আর দৈর্ঘ্য এল, তাহলে দাঁড়াচ্ছে কত? 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর ইন্টু এল, আর হচ্ছে রেডিয়াস এল লেন্থ, তাহলে সিলিন্ডার এর যে এরিয়া বাইরের পৃষ্ঠে সিলিন্ডারের যে এরিয়া সেটা হবে 2 পাই আর এল ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ ইজ ইকুয়াল টু কত আছে? না ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন বসিয়ে দিলাম, এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিয়েছিলাম ফ্রম 1 और ই ইকুয়াল টু দেখো এল এল কেটে যাচ্ছে 1 বাই 2 পাই এপসাইলন ল্যামডা বাই আর, এল এল কেটে গেলে শুধু আর এখানে চলে গেল। যেহেতু আমরা এটা 4 পাই এপসাইলন এই আকারে সাজাই তাহলে তুমি এটাকে এইভাবেও লিখতে পারো 1 বাই 4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই আর। দেখো বুঝতে পারলে কিনা টোটাল পার্টটা। ক্লিয়ার? তাহলে মুছি এবার আমরা করব একটা রডের জন্য কি হবে। রড মিন্স কি? ধরো একটা নিডেড রড আছে, তারপরে একটা সিলিন্ডার আছে, কারণ ওর শেপটা কিরকম হবে? সিলিন্ড্রিক্যাল শেপ হবে। তাহলে এই নিডেড রডটার জন্য কি ঘটনা ঘটবে আমরা সেটা করব। দেখো অনেকটা এই টাইপেরই কাজ করব, এই টাইপেরই। ফর এ ইউনিফর্মলি চার্জ লং রড, তাহলে লং রডের জন্য কি দাঁড়াবে? ধরে নিলাম এই হচ্ছে লং রডটা, যাকে তুমি চার্জ দিয়েছো ধরে নাও এই পরিমাণ আধান দিয়েছো, এবং এই যে রডটা এঁকেছি তার ব্যাসার্ধ, এটা যদি তার অ্যাক্সিস হয়, মনে করি এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। আমি ধরো এমন একটা ডিস্টেন্স দূরে কাজ করতে চাইছি, অর্থাৎ প্রাবল্য বার করতে চাইছি, যেটা ধরো ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর যদি হয় তাহলে অবভিয়াসলি তোমাকে কি করতে হবে?
গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। তাহলে গাউসিয়ান সারফেস যদি আমি কল্পনা করি এক্ষেত্রে, তাহলে সেটা দেখো কিরকম দাঁড়াবে। তার মানে এই কেসটা কি করছি, এই কেসটা করছি প্রাবল্য বার করছি এমন একটা পয়েন্টে যেটা আউটসাইড অফ দ্য রড। ঠিক আছে, তাহলে এখানে লেখা উচিত at a point outside of the rod। তাহলে আমরা বার করছি কোথায় না, at a point outside of the rod, or চোঙও তুমি বলতে পারো, অর্থাৎ সিলিন্ডারও বলতে পারো। তো দেখো আমরা গাউসিয়ান সারফেস বলেছি কি কল্পনা করব এক্ষেত্রে, যে একটা সিলিন্ডার হবে। তাহলে সেই সিলিন্ডারটা তুমি যদি আঁকো, মোরাললেস এইরকম দাঁড়াবে না, দেখো তো এইরকম একটা সিলিন্ডার দাঁড়াবে, যে সিলিন্ডারে মনে করি লেন্থ কতটা আছে না এল আছে। তার মানে কি এই যে রডটা আছে বা তোমার সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটা কিরকম বলতো, ফাঁপা না, নিরেট, তার জন্য আমি রড বলছি। তাহলে তার দৈর্ঘ্য কত এল, ব্যাসার্ধ কত ধরেছে স্মল আর। তাহলে দেখো লেট ভলিউম চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি যদি রো হয়, দেয়ারফর এর ভিতরে কতটা চার্জ আছে, চার্জ অফ দ্য রড অর সিলিন্ডার কিউ ইকুয়াল টু, তাহলে এর ভলিউম কত হবে, পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার ইন্টু এল, বোঝা গেল, ইন্টু রো, ভলিউম ইন্টু পার ইউনিট ভলিউমে যে পরিমাণ চার্জ আছে তাকে দিয়ে গুণ করলে তুমি টোটাল আধান কিউ পেলে। তাহলে সুতরাং আর দূরত্বে প্রাবল্য ই হলে, দেখো ই লিখেছি মানটা আর কি, প্রাবল্য আর ভেক্টর দিতে হলে কি হবে, ডিরেকশন যেহেতু আছে ই হলে ভেক্টর দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা তলকে কল্পনা করব, সেই তলটার ডিরেকশন এবং ই দেখো দুটোই একই দিক বরাবর, দুটোই একই দিক বরাবর, তাই নাকি, ডিএস এদিকে ইউ এদিকে। তাহলে দেয়ারফর গাউসের হলে flux phi equal to indicating over the surface S E vector dot ds vector equal to কত দাঁড়াবে, q by epsilon। আবার কি বলছি, যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় তাহলে আমরা epsilon নট দিয়ে দেবো, ইকুয়াল টু বা অর E into ds cos 0, কারণ এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, ইন্টু E into ds cos 0 ইকুয়াল টু q এর ভ্যালু কত, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, পাই আর স্কোয়ার এল ইন্টু রো বাই এপসাইলন ফ্রম 1, 1 নম্বর থেকে বসিয়ে দিলাম, অর ইন্ডিকেটিং দেখো E into ds cos 0 আছে, cos 0 মানে 1, তাহলে এই যে তলটা আছে তার যদি তুমি ইন্ডিকেট করো তাহলে এটা কত দাঁড়াবে, দেখো এখানে দাঁড়াচ্ছে দেখো E ইন্টু 2 পাই আর এল, 2 পাই আর হচ্ছে এই গাউসিয়ান সারফেস যেটা আছে আর ডিসটেন্স ধরে তার ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর হচ্ছে পরিধি ইন্টু এল হচ্ছে দৈর্ঘ্য, তুমি কি পেলে ক্ষেত্রফলটা, ইকুয়াল টু পাই স্মল আর স্কোয়ার এল রো বাই এপসাইলন, বুঝা গেল, অর ই ইকুয়াল টু, তাহলে দেখো দাঁড়াচ্ছে এটা পাই পাই কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে পাই পাই কেটে গেলে এটা এল এল কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে আর স্কোয়ার রো
বাই 2r এপসাইলন। দেখো বুঝতে পারলে কিনা, এখানে একটা পাই কেটে গেল, আর স্কোয়ার রয়েছে, এল কেটে গেছে, আর স্কোয়ার রো বাই 2r আর এপসাইলন। এই হচ্ছে তাহলে প্রাবল্যের ইকুয়েশন। আর একটা জিনিস দেখো, এখানে ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আরটা ফিক্সড। কারণ কেন? রডটার ব্যাসার্ধ ফিক্সড হয়ে গেছে। তাহলে ডিস্টেন্সের সাথে তুমি যদি প্রাবল্যকে ইয়ে করো, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে গ্রাফটা কিরকম হবে দেখো তো। ই ইন্টু আর, এই দুজনের গুণফল তাহলে ধ্রুবক। তাহলে দুজনের গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে এই ভেরিয়েবলগুলোকে আমি যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যদি এদেরকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হবে একটা রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা হবে, এদের যে ইয়েটা আছে সেটা সম্পর্কটা দেখিয়ে দিই এখানে। এক্ষেত্রে দূরত্ব আর, কখন? যখন চার্জটা আছে অ্যাট এ পয়েন্ট আউটসাইড অফ দ্য রড, দ্যাটস মিনস এখানে তুমি আরো ভালো করে বলে দিতে পারো আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। বোঝা গেল? দূরত্ব আর এদিকে আছে প্রাবল্য ওয়াই অ্যাক্সিসে, তাহলে এদের যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে গ্রাফটা কিরকম হবে? এইরকম। কখন? যে রডের বা চোঙের বাইরে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এর নেক্সট পার্টটা করি, অর্থাৎ পয়েন্টটা যদি ইনসাইড অফ দ্য রড হয়। নাম্বার 2 মুছলাম এটা। নাম্বার 2 হচ্ছে at a point inside of the cylinder or rod। তার মানে এখন r is greater than capital R। ছবিটা কিরকম হবে? মনে করি এই হচ্ছে রডটা, এটা হচ্ছে অ্যাক্সিস, এটাকে তুমি আধান দিয়েছো, ধরে নাও কিউ পরিমাণ আধান দিয়েছো। এর লেন্থ কত ছিল? না এল ছিল। এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে স্মল আর। বোঝা গেল? এবার তুমি এমন একটা পয়েন্ট নিয়েছো, সেই পয়েন্টটা ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে একে ঘিরে আমার এখন যে সিলিন্ডারটা আমি কল্পনা করব, সেই সিলিন্ডারটা কিরকম হবে? এইরকম। দেখো বুঝতে পারলে কিনা? একদম ইজি জিনিসটা। তাহলে দেখো এখন যে চার্জটা তুমি টোটাল সিলিন্ডারটাতে দিয়েছিলে, সেই চার্জটা এই ছোট সিলিন্ডারের ভেতরে যতটুকু থাকবে আমাকে সেটা নিয়ে গণনা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে সেটাকে নিয়ে। লেট ভলিউম চার্জ density equal to rho. Therefore, charge enclosed by the cylinder of radius ক্যাপিটাল আর। এটা যদি কিউ হয় বা কিউ1 দিয়ে দিলাম, কিউ1 এর ভ্যালু তাহলে কত হবে? কিউ1 এর ভ্যালু হবে হচ্ছে, দেখো একক আধানে একক আয়তনে যদি এত হয়, তাহলে ছোটটা যে সিলিন্ডারটা তৈরি হয়েছে গাউসিয়ান সিলিন্ডার, তার চার্জ কত হবে? তার ভলিউম ইনটু রো। তাহলে তার ভলিউম কত? ভলিউম হচ্ছে দেখো পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, ইনটু লেন্থ কত ছিল? এল, ইনটু রো।
এটাকে নিশ্চয়ই বোঝা গেছে বিষয়টা। ফ্রম গাউসেস থিওরেম, গাউসের থিওরেম অনুযায়ী ই ইন্ডিকেটিং ওভার দ্য সারফেস এস, এইটা সারফেসটা হচ্ছে এস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু হবে এই যে Q1 বাই, কারণ এই চার্জটা এনক্লোজ রয়েছে এখন, বাই এপসাইলন, অর ইন্ডিকেটিং ওভার দ্য সারফেস এস ই ইন্টু ডিএস কস 0 ডিগ্রি। কেন? তুমি এই জায়গাটা তল কল্পনা করো, দেখো সেই তল বরাবরই তোমার থাকছে ই অ্যাজ ওয়েল অ্যাজ ডিএস, এই একই বরাবর, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি, ইকুয়াল টু Q1 বাই এপসাইলন, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন নট, অর ই ইন্টু এই যে ডিএস আছে এটা হচ্ছে এই যে ছোটটা আছে তাহলে তার ক্ষেত্রফল, তাই তো? তাহলে তার যদি ক্ষেত্রফল হয় তাহলে সেটা ইকুয়াল টু কত হবে দেখো, তার ক্ষেত্রফল হচ্ছে পাই 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর ইকুয়াল টু Q1 এর ভ্যালু কত এসেছে দেখো, পাই আর স্কোয়ার এল রো বাই এপসাইলন। একটা দেখো আর কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে ই ইকুয়াল টু পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে দেখো আর, একটা এই পাই আর এল একটা করে কেটে গেলে আর ইন্টু রো ডিভাইডেড বাই 2 এপসাইলন। এই দাঁড়াচ্ছে আমার এখনকার প্রাবল্য। এবার তোমাকে যদি বলে দেয় এর মোট চার্জ কিউ, লেট টোটাল চার্জ ছিল কিউ, টোটাল চার্জ, এই টোটাল যে সিলিন্ডারটা ছিল তাকে তুমি দিয়েছো কিউ চার্জ, দেয়ারফর রো এর ভ্যালু কত হবে, অর্থাৎ ভলিউম চার্জ ডেনসিটি বা আয়তন ঘনত্ব যেটা হবে সেটা কত, আয়তন ঘনত্বের ভ্যালু দাঁড়াবে আধান ডিভাইডেড বাই আয়তন, কার আয়তন না টোটাল সিলিন্ডারটার আয়তন, তাহলে কিউ ডিভাইডেড বাই এ, আয়তনটা কত পাই আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার হবে ইন্টু এল। তাহলে দেখো তুমি কিন্তু এই যে পার্টটা পেলে এই পার্টটা কিন্তু এখানে তুমি বসিয়ে দিতে পারো রো এর বদলে, তাহলে দেয়ারফর ই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, আর বাই 2 এপসাইলন ইন্টু রো এর বদলে কিউ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। ক্লিয়ার? তাহলে দেখো দাঁড়াচ্ছে এটা 1/2 পাই এপসাইলন ক্যাপিটাল আর কিউ বাই আর স্কোয়ার এল। ক্লিয়ার? এই ক্ষেত্রে দেখো ই এর সাথে আর এর যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিরকম আছে না সমানুপাতি আছে, তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব যদি এদিকে হয় আর এদিকে যদি প্রাবল্য ই হয়, এটা অরিজিন হলে এটা স্ট্রেট লাইন এরকম হবে পাসিং থ্রু দ্য অরিজিন, কারণ y = mx এর মতন এটা। তাহলে এই ক্ষেত্রে এই যে পার্টটা এটা কার ক্ষেত্রে হয়েছে না অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য সিলিন্ডার অর রড। ক্লিয়ার? এবার দেখো যদি সিলিন্ডারটা ফাঁপা হতো, তার মানে একটা রড ফাঁপা রড, তাহলে ফাঁপা রড তার মানে হচ্ছে একটা পাইপ, তাহলে তার ক্ষেত্রে কিন্তু বাইরের অংশের যা পড়েছে সেটা কিন্তু সেম থাকবে, কিন্তু ভেতরের যে কাজটা করছি সেটাতে কিন্তু চেঞ্জ আসবে, কারণ আমরা জানি যদি ওটা ফাঁপা হয় তাহলে ভেতরের যে কোনো পয়েন্টে তুমি যদি গাউসিয়ান সারফেস কল্পনা করো তাহলে সেই গাউসিয়ান সারফেসে কিন্তু কোনো আধান থাকবে না, কারণ আধানটা কোথায় থাকবে সবসময় বাইরের দিকে, কিন্তু যখন এই নিরেট হবে তখন কিন্তু ওই গাউসিয়ান সারফেসের ভেতরেও তখন অর্থাৎ বাইরের দিকেও তুমি চার্জ পাবে। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কি না? যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই ছাত্ররা, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। আশা করি পুরোটাই খুব বুঝতে পারছো। তো যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও,
যা আমাকে উদ্বুদ্ধ করবে পরে ভিডিও বানানোর জন্য এবং শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থেকো। আবার নতুন ভিডিওতে নতুন ক্লাসে উপস্থিত হবো।